ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়ায় খুবই ভালো আছো। আমাদের দাখিল 26 অল ইন ওয়ান ব্যাচের ক্লাস, আজকে সাধারণ গণিত ক্লাস। আজকের ক্লাসে মূলত আমরা 11.2 এর যে অংশটা ছিল সেই অংশটা কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো তোমাদের ক্লাস শুরুর পূর্বে অবশ্যই জানাই দাও যে তোমাদের দেখতে বা সাউন্ড শুনতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। একটু কষ্ট করে দ্রুত জানাও যেন আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করে দিতে পারি। একটু কষ্ট করে জানাও যে তোমাদের সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, একটু দ্রুত জানিয়ে দাও। খুবই ভালো আছো। আমাদের ওকে, আশা করি সবকিছু ঠিকঠাক আছে। একটু কষ্ট করে জানাও যে সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করছি। ওকে, একটু কষ্ট করে জানাও তো যে তোমাদের সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। একটু কষ্ট করে দ্রুত জানাও। জাস্ট ইনশিওর করো যে তোমাদের সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, সো আশা করি সবার সাউন্ড শুনতে কারো কোনো প্রবলেম হচ্ছে না এবং দেখতেও কারো কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকের ক্লাসে আমরা মূলত 11.2 যে অংশটা কমপ্লিট করেছিলাম তার পরের অংশ থেকে মূলত শুরু করব। সো আজকের ক্লাসে আমরা চেষ্টা করবো এই চ্যাপ্টারটা সম্পূর্ণ আকারে শেষ করে দেওয়ার।
সো আমাদের প্রথমত আজকের ক্লাসটা শুরু হবে 21 নাম্বার অঙ্ক থেকে। সো এর পূর্বে আমরা বেশ কিছু অঙ্ক করে ফেলছি এই চ্যাপ্টারের। সো তোমরা যারা এখনো পূর্বের ক্লাসগুলো করো নাই, এমনকি বাড়ির কাজগুলোও জমা দাও না, তো তোমাদের অবশ্যই করণীয় হচ্ছে যে তোমাদের পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে শেষ করে ফেলা, এমনকি রেগুলার বাড়ির কাজগুলো জমা দিয়ে দেওয়া। সো আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসের শেষে আমরা কি করব, এই চ্যাপ্টারের বোর্ড কোশ্চেনগুলো সমাধান করার চেষ্টা করব, বা এই চ্যাপ্টার রিলেটেড যে সৃজনশীলগুলো আছে সেই সৃজনশীলগুলোও সলভ করার চেষ্টা করব। সো চলো ক্লাসটা শুরু করে দিচ্ছি। আর যাদের সমস্যা হবে একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবা যে কি কি সমস্যা হচ্ছে বা কি কি বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে। ওকে, তাহলে চলো আমরা মূলত ক্লাসটা শুরু করি। আজকে আমাদের যে কোশ্চেনটা আছে, প্রথমত এই কোশ্চেনটা আমরা যদি একটু ভালোভাবে পড়ি, যে একটি জমির ক্ষেত্রফল 432 বর্গ মিটার এবং ওই জমির দৈর্ঘ্য এবং প্রস্থের সঙ্গে অপর আরেকটা জমির দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত যথাক্রমে দেওয়া আছে 3:4 এবং 2:5। আমাকে বলছে অপর জমির ক্ষেত্রফল কত। এখানে সবচেয়ে সহজ কোশ্চেন এটা, বাট আমরা ভুলটা করি কোথায়। আমি যদি তোমাদের আগে একটু বুঝাই দিই যে ভুলটা করি কোথায়। এখানে দুইটা অনুপাত দেওয়া আছে, এখানে দুইটা অনুপাত দেওয়া আছে। তো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের মাথায় এটা আসে যে এটা মনে হয় প্রথম যে জমি ছিল ওই জমির দৈর্ঘ্য এবং প্রস্থ, এটা হলো দ্বিতীয় জমির দৈর্ঘ্য এবং প্রস্থ। এটা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের মাথায় আসে, বাট এই জিনিসটা ভুল। এখানে মাথায় রাখতে হবে যে প্রথম যে অনুপাতটা দেওয়া আছে এটা হলো প্রথম জমির দৈর্ঘ্য এবং দ্বিতীয় জমির দৈর্ঘ্য। ঠিক একইভাবে দ্বিতীয় যেই অনুপাতটা দেওয়া আছে সেটা হলো প্রথম জমির প্রস্থ এবং দ্বিতীয় জমির প্রস্থ দেওয়া আছে। কিভাবে বুঝলাম ভাই? আপনি দেখেন এইখানে বলে দিছে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত যথাক্রমে এত এত। সো প্রথমটা হলো দৈর্ঘ্যের, পরেরটা হলো কি প্রস্থের। সো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। আমাকে বলছে অপর জমির ক্ষেত্রফল কত, সেটা আমরা এবার বের করব। সো কিভাবে তুমি কাজটা শুরু করবা, তুমি প্রথমত লেখো যে আমাকে দেয়া আছে কিন্তু একটি জমির ক্ষেত্রফল 432 বর্গ মিটার। আর আমরা এটাও জানি যে একটা অনুপাতকে উঠানোর জন্য আমরা কি করি, চলক দ্বারা গুণ করে ফেলি। সো আমি এখানে লিখতে পারি যে ধরি দেখো প্রথম জমির দৈর্ঘ্য, প্রথম জমির দৈর্ঘ্য কি দেখো তো, এই যে 3x। ওকে, ঠিক একইভাবে তুমি চিন্তা করো তো, প্রথম জমির, ওকে আরেকটু মোটা লাগবে কালিটা, ওকে, প্রথম জমির প্রস্থ কত, প্রথম জমির প্রস্থ এই যে প্রথমটা 2y ধরলাম। ওকে, দৈর্ঘ্যগুলোকে আমি x দ্বারা প্রকাশ করলাম, প্রস্থগুলোকে আমি y দ্বারা প্রকাশ করলাম। এবার আসো, যেহেতু জমির ক্ষেত্রফল বলছে আর জমিটা কি হয়, আয়তাকার ক্ষেত্রফল হয়, তাহলে আয়তাকার ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এবার আমি এখানে চাইলে প্রথম দৈর্ঘ্যের ক্ষেত্রফল, প্রথম জমির ক্ষেত্রফল বের করে ফেলতে পারি। আচ্ছা, ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 3x ইন্টু 2y, তাহলে কত আসতেছে 6xy। ওকে, এটা আমরা কি করলাম, প্রথম জমির ব্যাপারটা বের করে ফেললাম, প্রথম জমির ব্যাপারগুলা বের করে ফেললাম। আচ্ছা, খুবই ভালো কথা ভাইয়া, প্রথম জমির ব্যাপারটা আমরা ক্লিয়ার করে ফেলছি। সো এবার আসো আমরা যদি দ্বিতীয় জমির ব্যাপারটা নিয়ে কাজ করি, ভালো করে খেয়াল করো। আমি একদম সহজ ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, এবং দ্বিতীয় জমির দৈর্ঘ্য, কি হবে দেখো, এটা কিন্তু প্রথম জমির দৈর্ঘ্য, এই পরেরটা হলো দ্বিতীয় জমির দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য কি 4x। ঠিক একইভাবে আসো, দ্বিতীয় জমির প্রস্থ কত আছে দেখো তো, এটা হলো প্রথম জমির প্রস্থ, তাহলে পাশেরটা কি দ্বিতীয় জমির প্রস্থ, আর প্রস্থগুলোকে যেহেতু আমি y দ্বারা প্রকাশ করি, 5y। ওকে, এবার আসো, এই যে দ্বিতীয় জমির দৈর্ঘ্য, দ্বিতীয় জমির প্রস্থ তুমি বের করে ফেলছো, তুমি কি দ্বিতীয় জমির ক্ষেত্রফল বের করতে পারবা না? হ্যাঁ, অবশ্যই পারবা। তাহলে চলো দ্বিতীয় জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে কি আসবে 4x ইন্টু 5y, তাহলে 4×5 20 xy। ওকে, সো এখানে দেখো আমরা অনেক কিছু পাইছি, কিন্তু এখানে কিন্তু আমরা অলরেডি অনেক কিছু পাইছি। দেখো, প্রথম জমির ক্ষেত্রফল পাইছো, এই যে প্রথম জমির ক্ষেত্রফল পাইছো। ঠিক একইভাবে আসো, তুমি কিন্তু দ্বিতীয় জমির ক্ষেত্রফলও পাইছো, এই যে দেখো দ্বিতীয় জমির ক্ষেত্রফল এখান থেকে পাইছো।
সো এবার খেয়াল করো, তুমি প্রথম জমির দৈর্ঘ্য এবং প্রথম জমির ক্ষেত্রফল এবং দ্বিতীয় জমির ক্ষেত্রফল অলরেডি জানি আমরা। এবার আসো মেইন কাজে, আমাকে কিন্তু কোশ্চেনে বলে দিছিল যে একটি জমির ক্ষেত্রফল কত, 432 বর্গ মিটার। তো আমি প্রথম জমি যে ক্ষেত্রফলটা, সেটার ক্ষেত্রফল অলরেডি জানি যে 400 বর্গ মিটার আসবে। সো এখানে যেহেতু মিটার নিয়ে কাজ, তো আমার এখানে একটা মিস্টেক হয়েছে, তো আমরা কিন্তু এককগুলো লিখিনি। তো সবগুলাকে কিন্তু মিটার লিখতে হবে, আর এগুলা যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ মিটার হবে। ওকে, সো এটাও মিটার, মিটার, এটা হলো বর্গ মিটার। ওকে, সো এবার আমি এখানে কি করব, আমি এখানে চাইলেই লিখতে পারি যে প্রশ্ন মতে যে আমার প্রথম যে জমিটা ছিল ওই জমির ক্ষেত্রফলটা 432 দেওয়া ছিল, তো প্রথম জমির ক্ষেত্রফলটা কত, 6xy। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে 6xy = 432। হ্যাঁ ভাইয়া, আপনি লিখতে পারেন ইজিলি। ওকে, লিখলাম আমরা। তাহলে এখান থেকে আমরা খেয়াল করতে পারি কি, আমরা xy এর মানটা বের করবো। তাহলে xy = কি, 432 ভাগ 6। অতএব xy এর মানটা কত আসতেছে দেখো তো, 6 দ্বারা যদি ভাগ করো, 6 × 7 = 42, 6 × 2 = 12। ওকে, 72 চলে আসছে। সো এটাই আমাদের কি মূলত xy এর মান। আচ্ছা ভাই, xy এর মানটা কেন বের করলেন? xy এর মান তো বের করতে বলে নাই, তাহলে আপনি কেন বের করলেন? তুমি খেয়াল করো, তোমাকে বের করতে হচ্ছে দ্বিতীয় জমির ক্ষেত্রফল, মানে অপর যে জমিটা ছিল সেটার ক্ষেত্রফল। এবার খেয়াল করো, এটার সাথে কি আছে, xy আছে না? তুমি যদি এখন xy এর মানটা এখানে বসায় দাও, তাহলে কিন্তু আমাদের অঙ্ক শেষ। তাহলে চলো আমরা xy এর মানটা এখানে মানটা বসাই। তাহলে আমরা লিখি যে অতএব অপর জমির ক্ষেত্রফল বা দ্বিতীয় জমির ক্ষেত্রফল, অপর জমির ক্ষেত্রফল, সো অপর জমির ক্ষেত্রফল যেটা, সেটা খেয়াল করো 20 × xy। তাহলে 20 × 72। আচ্ছা, 20 × 72 মানে কি? ক্যালকুলেটরটা বের করে নিয়ে আসি। ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটর বের করো সবাই। ফিজিক্স, ম্যাথ, ক্যালকুলেটর। এই আমাদের ক্যালকুলেটর, দেখো এই ক্যালকুলেটরটাতে আমরা বের করে ফেলি। 20 × 72 লাগবে, 20 × এই যে 72 ইকুয়াল চাপ দাও, কত আসছে, 1440। তাহলে 1440 আমাদের কি উত্তর। এখানে খেয়াল করো, এই যে 20 × 72 এটা কিন্তু ক্ষেত্রফল, তাহলে কি আসবে, বর্গ মিটার। এখানেও আসবে বর্গ মিটার। সো এই যে তুমি যেটা বের করলা, সেটাই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, সো একটু খেয়াল করো, এই হলো আমাদের মূলত অঙ্কটা। সো তোমরা কি সবাই বুঝতে পারছো? এটা একটু কষ্ট করে জানাও তো, এটা কি বুঝতে পারছো? ওকে, দেখা যাচ্ছে সব? আচ্ছা, তাহলে খেয়াল করো, এই যে আমরা যে অঙ্কটা করলাম, অলরেডি করলাম, এই অঙ্কটা কি তোমরা সবাই বুঝতে পারছো? সো এবার দেখো, এখানে আমাকে বের করতে বলছে কি, অপর জমির ক্ষেত্রফল। আর অপর জমির ক্ষেত্রফল মানে কিন্তু আমরা জানি দ্বিতীয় জমির ক্ষেত্রফল। আর যেহেতু দ্বিতীয় জমির ক্ষেত্রফলের মধ্যে আমাদের কি লাগবে, xy এর মান লাগবে। সেই জন্যই মূলত আমরা কি করছি, xy এর মানটা বের করে নিছি। এই মানটাকে আমরা এখানে বসায় দিয়ে মূলত অপর জমির ক্ষেত্রফলটা মানে দ্বিতীয় জমির ক্ষেত্রফলটা বের করে ফেলছি। বুঝতে পারছি সবাই? এবার আসো আমরা পরের যে অঙ্কটাতে আসি। আশা করি ক্লিয়ার সবার। ওকে, তাহলে চলো আমাদের পরের যে অঙ্কটা, এই অঙ্কটা দিয়ে যাই। এই অঙ্কটা মোটামুটি অনেকটা বেসিক ক্লিয়ার করার জন্য তোমার খুবই জরুরি। সো এই অঙ্কটা তুমি যদি করতে পারো, তাহলে তোমার এই রিলেটেড ম্যাথগুলার বেসিক সম্পূর্ণ আকারে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো আমরা এই টাইপ থেকে কিন্তু একটা সৃজনশীল আসছে তোমাদের বইয়ের যে মেন বই, এই মেন বইয়ের অনুশীলনীতে এই রিলেটেড একটা সৃজনশীল আছে। সো আমরা একটু চেষ্টা করি এই অঙ্কটা কমপ্লিট করে ফেলার, এমনকি বুঝে করার। সো একটু খেয়াল করো, কোশ্চেনটা কি বলছে, জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। জেমি 2 বছর পর মুনাফা আসলে যত টাকা শোধ করে, সেমি কি করে, মুনাফা আসলে ঠিক তত টাকাই শোধ করে, কিন্তু কত বছরে, 3 বছর পর। তাদের ঋণের অনুপাত নির্ণয় করো। তুমি খেয়াল করো, তোমরা দুইজন বন্ধু, তুমি কি করছো, ব্যাংক থেকে তুমি যেদিন ঋণ নিছো, তোমার বন্ধু কি করছে, ঠিক একই দিনে ঋণ নিছে। দুইজনেরই শর্ত, তারা 10% মুনাফায় ঋণ দিবে, ঋণটা পরিশোধ করবে কি 10% মুনাফায়। এখন তুমি 2 বছরে যেই টাকা পরিশোধ করে ফেলছো, তোমার বন্ধু ওই একই টাকা, একই পরিমাণ টাকা 3 বছরে পরিশোধ করছে।
সো এখানে তোমাদের দুইজনেরই পরিমাণটা কি একই রকম। সো এখানে আমাকে বলছে যে তোমাদের যে দুইজনের পরিমাণ একই রকম, বাট ঋণের পরিমাণটা একরকম ছিল না। তো ঋণের যে তুমি যা ঋণ নিছো, তুমি যত টাকা ঋণ নিছো, তোমার ফ্রেন্ড ওই একই টাকা ঋণ নেয় নাই। সো তোমাদের যে ঋণের পরিমাণটা ওইটার অনুপাত তোমাকে জানতে চাইছে। সো আমি তো প্রথমে জানিই না যে তোমরা দুই বন্ধু কে কত টাকা ঋণ নিছো, এটাকে আমি জানি না। তাহলে আমি আগে ধরে নেই যে তুমি কয় টাকা নিছো আর তোমার বন্ধু কয় টাকা নিছো। ওকে, তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। ওকে 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 দেখো, সো আমরা এখানে লিখতে পারি যে ধরে নেই, ওকে ধরে নেই যে ধরি, ওকে ধরি, ওকে 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 ধরি। সো ধরি আমি জেমি এবং সিমি বলছে তো, তাহলে ধরি যে জেমির ঋণের পরিমাণ এক্স টাকা ধরলাম, যে আমাদের জেমি নিচে হলো এক্স টাকা। ঠিক একইভাবে আসো সেমি বা সিমি, ওকে সিমির ঋণের পরিমাণ হলো ওয়াই টাকা ধরলাম। ওকে, কোনো সমস্যা নাই, তুমি যে কোনো কিছু ধরতে পারবা। এবার কাজটা শোনো, আমাকে বলছে যে একই দিনে 10% সরল মুনাফায় ঋণ নিচ্ছে। ওকে, আমি দুইটাকে একই রকম টাকা ধরতে পারিনি, কেন? কারণ আমাকে কোশ্চেনে সুন্দর করে বলে দিচ্ছে যে তারা কি করছে, আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। সো এই জন্য আমি একটাকে এক্স ধরছি, একটাকে ওয়াই ধরছি। সো এই যেই ব্যক্তি জেমি, ইনি কি করছে, এক্স টাকার উপরে 10% মুনাফা দিছে, 10% মুনাফা দিছে। তাহলে আমি লিখতে পারি যে এক্স টাকায় 10% হারে 10% সরল মুনাফা, 10% সরল মুনাফা। সো সরল মুনাফাটা কি, সূত্র জানি আমরা, সরল মুনাফা হলো আই ইজ ইকুয়াল টু কি, পি এন আর। সো এবার খেয়াল করো, এটা যেহেতু জেমির ক্ষেত্রে, সেই জন্য আমি লিখতে পারি, আচ্ছা পি বলতে কি আসল টাকা, জেমি কয় টাকা নিছিল, এক্স টাকা নিছিল। তাহলে এখানে আমি লিখলাম এক্স, আসল টাকা এক্স। এন বলতে কি কত বছরে পরিশোধ করছে, জেমি কিন্তু 2 বছর পর পরিশোধ করছে। আচ্ছা জেমির বছর হলো 2, আর মানে কি কত পার্সেন্ট হার মুনাফা দিছে, 10% সুদ দিছে। ওকে 10%। সো এবার আসো ক্যালকুলেশন করে দিই, যে এক্স ইন্টু 2 ইন্টু 10% মানে কি 10/100। ওকে, এবার খেয়াল করো, ক্যালকুলেশন যদি আমরা করে ফেলি মান কত আসবে, উপরে এক্স, এটা যদি কাটি আমরা 10, এটা দিয়ে যদি কাটি তাহলে 5, তাহলে x/5। সো এই যে তুমি যে মানগুলো পাইছো, দেখো x/5, এটা কিন্তু আমরা কি দেখছি, জেমি পরিশোধ করছে, মানে মুনাফা দিছে, মানে লাভের অংশটা হলো এত টাকা। সো এখানে একটা জিনিস মনে রাখো যে আই সমান কি পিএনআর, এটা মাথায় রাখতে হবে তোমাকে। ওকে, সো আই সমান যদি পিএনআর এটা মাথায় থাকে তোমার, তাহলে পরের অংশটা একটু খেয়াল করো। ওকে, আচ্ছা সো এবার একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো তো, তুমি 2 বছর পর টাকা তুমি কি দিছো, x/5 এই টাকাটা দিছো, নাকি তোমার ওই যেই টাকা তুমি ঋণ নিছো ওই ঋণের সাথে এই টাকাটা বেশি দিছো? তোমার সহজ হিসাব, তুমি মনে করো আমার থেকেই তুমি 100 টাকা নিছো। কয় টাকা? 100 টাকা। আমি তোমাকে বললাম 7 ডেজ সময়, 7 দিন সময়। 7 দিনের মধ্যে তুমি যদি না দাও, তাহলে আমাকে এই 100 টাকার উপর 2% মুনাফা দিতে হবে। কয় পার্সেন্ট? 2% মুনাফা দিতে হবে। এখন তুমি মনে করো 7 দিন পর আইসা আমাকে এই 100 টাকার 2% মানে কয় টাকা জানো তো? 2 টাকা। কিন্তু 100 টাকার 2% মানে কি? 2 টাকা। এখন তুমি আমাকে বলো যে 7 দিন পর, এই যে 7 দিন পর তুমি কি আমাকে শুধু 2 টাকা দিবা? না, তুমি কিন্তু আমার ওই আসল যে টাকাটা ছিল 100 টাকা, এই 100 টাকার সাথে এই লাভের যে 2 টাকা, এই দুইটা মিক্স করে 102 টাকা পরিশোধ করবা। 102 টাকা পরিশোধ করবা, এটাই তো কাজ। সো তুমি আমার থেকে যেই টাকাটা ঋণ নিছো, ওই ঋণের টাকার সাথে তুমি কি করবা? লাভের টাকাটা যোগ করে আমাকে টাইম মতো ফেরত দেবা, এটাই তো কাজ। ঠিক একইভাবে এখানে খেয়াল করো, জেমি কিন্তু নিছিল কত টাকা ব্যাংক থেকে? x টাকা।
ও কি করছে, এই এক্স টাকার উপরে 2 বছরে লাভ দিতে হইবে কত, x/5 টাকা। এখন 2 বছর পর কিন্তু উনি শুধু x/5 টাকা এই টাকাটাই পরিশোধ করবে না, এই টাকার সাথে কি করবে, ওই এক্স টাকাটাও পরিশোধ করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখা যাবে নিচে লিখলে, হ্যাঁ দেখা যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব জেমি শোধ করে কয় টাকা, যে আগে ছিল এক্স টাকা মেইন টাকা, আর এক্স টাকার সাথে আবার এখন মুনাফা দিবে x/5 টাকা। তাহলে টোটাল আসতেছে কত দেখো তো, নিচে লসাগু করলে 5x আর একটা x, তাহলে টোটাল কত আসবে 6x/5, সরাসরি লিখে দিলাম। ওকে, সো খেয়াল করো 6x/5 এই টাকাটা ও কি করতেছে 2 বছর পর পরিশোধ করবে। আচ্ছা, যদি এটা তুমি বুঝতে পারো, এবার সেম প্যাটার্নে আমরা কি করব, এটা তো লাগবে না, এটা মুছে দিই, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য লিখছিলাম। ওকে, সো এবার খেয়াল করো এই সেম প্যাটার্নটাই আমরা কি করবো, এবার সিমির ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তাহলে সিমির ক্ষেত্রে যেহেতু আমি সেম প্যাটার্ন অ্যাপ্লাই করব, আমি আমার সুবিধার্থে এটা কপি করে নিই যেন আমার বারবার লিখতে না হয়। ওকে ওকে, এতটুকু অংশ, এই এতটুকু অংশ কপি করতে হবে। ওকে, দেখি কপি হয় কিনা, যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। ওকে, হয়ে গেছে দেখা যায়। ওকে, হয়ে গেছে। ওকে, নাও এটাকে আলাদা করে দিলাম, এটাকে। ওকে, তাহলে এবার আমাদের পরিবর্তনগুলো আমরা করে ফেলি। দেখো আমরা একটু চালাকি করে ফেলছি। এটা হলো কি ওয়াই টাকা আসবে, আচ্ছা, আর এখানে কি আসবে, এটা পরিবর্তন হবে একটু সেটা। তাহলে এগুলো আমরা মুছে দিই, বেশি চালাকি করার দরকার নেই, তাহলে আবার দেখা যায় সবই নষ্ট হবে। ওকে, এই যতটুকু সময় বাঁচানো গেছে, দেখো দেখো দেখো। সো এখানে আমরা কি করতে পারি, ওয়াই টাকায় নিব না, সিমির ক্ষেত্রে কি করব, ওয়াই টাকার উপর কয় বছরের জন্য দিছিল। আচ্ছা, তাহলে ওয়াই টাকার উপর সরল মুনাফা, পি মানে কি আসল টাকা, আসল কয় টাকা ওয়াই টাকা। তাহলে এই যে ওয়াই টাকা ইন্টু কত বছরের জন্য দিছে, দেখো সিমি কিন্তু 3 বছর পরিশোধ করছে, তাহলে 3 বছর মানে এন এর মান 3, আর এর মান কিন্তু আগের মতোই 10%। তাহলে খেয়াল করো ওয়াই ইন্টু 3 ইন্টু 10/100। সো এখানে কাটাকাটি করে দিল 10, তাহলে উপরে থাকতেছে কত 3y ভাগ 10। ওকে, সো ও সিমি শোধ করবে কয় টাকা, আসলে সিমি কিন্তু শোধ করবে ওই আগেরটার মতোই, যে আমি নিছিলাম হলো ওয়াই টাকা, এই ওয়াই টাকার উপরে আমি লাভ দিচ্ছি হলো 3a/10 টাকা। ওকে, সো এবার এখান থেকে ক্যালকুলেশন করে তুমি কি পাবা, দেখো তো নিচে পাচ্ছ 10y আর সাথে 3 মানে 13y, এটা হলো আমি পরিশোধ করব, এটাই তো কাজ। এবার আমাকে বলো, এবার একটু বলো যে আমাকে তো একটা কথা বলে দিছিল ওরা, যে তুমি জেমি 2 বছর পর যেই টাকাটা পরিশোধ করে, ঠিক 3 বছর পর সিমি কি করে একই পরিমাণে যে তত টাকাই শোধ করে। তাহলে এই যে জেমি যে 2 বছরে যেই টাকাটা শোধ করছে, সিমি যে 3 বছরে যেই টাকাটা শোধ করছে, এই দুইটা টাকার পরিমাণ কি একই রকম না? তাহলে এবার আসো, যদি আমাদের একই রকম হয়, প্রশ্ন মতে, যেহেতু প্রশ্নই কথাটা বলছে আমি প্রশ্ন মতে দিয়ে লিখবো, যে প্রশ্ন মতেটা কি, দেখো জেমির টাকাটা কত ছিল 6x/5 সমান সিমির টাকাটা কত ছিল 13y/10, তাহলে 13y/10। ওকে, লিখে দিলাম। এবার আমাকে বলো, এই যে মেইন কাজ, আমাদের কিন্তু মেইন কাজটাই শেষ করে ফেলছি আমরা, মেইন কাজটাই অলরেডি কমপ্লিট করতেছি আমরা। দেখো এইখানে আমরা কি করতে পারি, আমরা এখানে এক্স আর ওয়াই কে পাশাপাশি নিয়ে আসবো। কেন ভাই, আমাকে বলছে অনুপাতটা বের করতে, কার জেমি এবং সিমির ঋণের পরিমাণটার অনুপাত। তাহলে জেমি কি ছিল এক্স টাকা নিছিল, আর সিমি কি করছিল ওয়াই টাকা না নিছিল, তাহলে আমরা ওই কাজটাই করতেছি। এইখানে দেখো এক্স, এই যে এক্স এই ওয়াইটা কি গুণ আকার আছে না, এটাকে আমি এই পাশে পাঠিয়ে দিই, এই যে ভাগ হয়ে গেল। ওকে, খুবই ভালো কথা। এবার খেয়াল করো এই পাশে কি থাকতেছে, ওয়াই এর সাথে কি ছিল 13/10, এই যে 13/10। এইখানে দেখো 6/5, এটা কি ছিল এক্স এর সাথে গুণ আকারে ছিল, বাট আমি এটা ওই পাশে নিয়ে গেলে কি হওয়ার কথা, ভাগ না, কিন্তু আমি ভাই ভাগ দিব না, আমি না ভাগ দিয়ে কি করলাম, আমি গুণ দিয়ে দিলাম। গুণ দিয়ে দিলে এটা কি হয়ে যাবে, উল্টে হয়ে যাবে, তাহলে 5/6 চলে আসবে। এনাফ। এবার আসো,
তাহলে এখানে আমি কি লিখতে পারি, এক্স বাই ওয়াই সমান সমান, এখানে দেখো তো 5 দিয়ে এটা কাটলে কত আসে 2, তাহলে নিচে আসে 6 দুগুণে 12, উপরে আসে 13। তাহলে এখান থেকে আমরা অনুপাত আকারে যদি লিখি এক্স অনুপাত ওয়াই সমান সমান 13:12, এই যে যেটা লিখছো না, এটাই মূলত আমাদের উত্তর। এই অনুপাতটাই আমাকে জানতে চাইছে, দেখো অঙ্ক বুঝতে পারছি সবাই? সো তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ক্লিয়ার সবার? ওকে, সো এই অঙ্কটা আশা করি একটু বোঝার চেষ্টা করবা, একটু মনে রাখার চেষ্টা করবা। আচ্ছা, অনেকে লেট করে ফেলছো বলতেছ। ওকে, এমডি সারোয়ার হোসেন, জি ক্লিয়ার। ওকে, একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করার চেষ্টা করবো। সো এই হলো মূলত, এটা কি আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সো চেষ্টা করবা একটু বুঝে বুঝে করার, যেন কোনো ধরনের সমস্যা না হয়। ওকে, তাহলে চলো আমরা পরের অঙ্কতে চলে যাই। আর পরের অঙ্কতে কিন্তু আমাদের সৃজনশীল শুরু। তাহলে চলো, এই যে সৃজনশীলটা দেখতেছো না, এটাও ইম্পর্টেন্ট সৃজনশীল, বাট তোমার প্র্যাকটিস করতে হবে। হুবহু এরকম আসবে না, বাট এই টাইপের ধরে ধরে আসতে পারে। সো আমাদের কাজটা কি, এই টাইপটার মতো যেহেতু আসবে, তাহলে এই টাইপটা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখা। সো আমরা চেষ্টা করবো আজকের ক্লাসে এই সৃজনশীলের উপরে পূর্ণাঙ্গ একটা ধারণা দিতে, যেন এই কোশ্চেন থেকে যদি কোনোভাবে ঘুরে পেঁচায় কোশ্চেন আসে, তুমি যেন খুব সহজেই অ্যান্সার করতে পারো এবং তুমি সহজেই যেন বুঝতে পারো। ওকে, তাহলে চলো আমাদের কোশ্চেনটা কি বলছে আশা করি। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5:12:13, পরিসীমা 30 সেন্টিমিটার। আমাকে বলছে ত্রিভুজটি অঙ্কন করো এবং কোণ বেদে ত্রিভুজটি কি ধরনের তা লেখো। তো এখানে আমাদের মনে রাখার জিনিস হলো, ত্রিভুজটা আমাকে অঙ্কন করতে বলছে এবং কোণ বেদে ত্রিভুজটি কি ধরনের তা লিখতে বলছে। সো এখানে আমি কি লিখতে পারি, লিখি যে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত। আচ্ছা, যেহেতু অনুপাত দেওয়া আছে, আমরা জানি কিন্তু অনুপাতগুলোকে উঠাইয়া আমরা ওইটার সাথে কি করতে পারি, একটা চলক গুণ করে ফেলি। ওকে, তাহলে একটা ত্রিভুজ, যেহেতু ত্রিভুজের কয়টা বাহু বেয়া, 3টা বাহু। তাহলে আমি প্রথমত ক নাম্বারে লিখি যে ধরি, আচ্ছা একটা মিনিট, আমি লাইভ ক্লাসে মেসেজ দেন, আমি লাইভ ক্লাসে। আচ্ছা দেখো, একটু সরি। ওকে, ত্রিভুজটি অঙ্কন করতে বলছে এবং কোণ বেদে ত্রিভুজটি কি ধরনের তা লিখতে বলছে। এবার আমাকে বলো যে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত যেহেতু দেয়া আছে আমাকে, আমি ওই অনুপাতগুলোকে উঠে কি করতে পারি, আমরা চলক গুণ করে ফেলতে পারি। তাহলে ওই কাজটা আমরা করব, যে ধরে নেই, যে ধরি যেহেতু ত্রিভুজ, তাহলে 3টা বাহু থাকবে। ধরি প্রথম বাহুর দৈর্ঘ্য, প্রথম বাহুর দৈর্ঘ্য 5 যেহেতু আছে, তাহলে আমি ধরলাম 5x। ওকে, যেহেতু সেন্টিমিটার নিয়ে হিসাব, তাহলে 5x সেন্টিমিটার। ওকে, এককগুলা খুব ভালোভাবে লেখার চেষ্টা করবা। ওকে, সেন্টিমিটার। এবার আসো দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, যেটা দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য কত, 12x সেন্টিমিটার। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত, 13x। ওকে, 13x সেন্টিমিটার। আমরা খুব সুন্দর করে সাজাইলাম। এবার আসো, আমাকে বলছে প্রশ্নমত একটা কাহিনী বলছে। প্রশ্নমত ভাই কি কাহিনী বলছে দেখেন, বলে দিছে যে পরিসীমা হলো 30 সেন্টিমিটার। এখন ভাই আমি পরিসীমা চিনি, পরিসীমা হলো একটা ত্রিভুজের 3টা বাহুর যোগফল। তাহলে এখানে আমি বলতে পারি না যে প্রশ্নমতে যেহেতু আমাকে বলছে ত্রিভুজের পরিসীমা 30 সেন্টিমিটার, আর ত্রিভুজের পরিসীমা মানে আমি জানি 3টা বাহুর যোগফল, তাহলে এই 3টাকে যোগ করে দিতে পারি, যে 5x 12x 13x ইজ ইকুয়াল টু কত, 30। তো এখানে x এর মানগুলো যোগ করো, কয়টা x হয় দেখো তো, এখানে কিন্তু 30টা x হয়। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে বা 30x ইজ ইকুয়াল টু 30, অতএব x ইজ ইকুয়াল টু কত, 1। সো এখানে আমরা দেখো অনেকগুলো মান পাইছি, x এর মানটা কত পাইছি, 1 পাইছি। সো এবার খেয়াল করো, x এর মান যদি 1 হয়, x মানে কি ছিল আমাদের, ওই যে চলকের সাথে মানটা না, চলকটা না। তাহলে যেহেতু চলকটাই হলো x, তাহলে এই চলকের মানটা আমি যদি এখানে বসাই দিই,
তাহলে আমি প্রথম দ্বিতীয় তৃতীয় বাহুটা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা বাহুটাই বের করি। সে অতএব প্রথম বাহুর দৈর্ঘ্য, প্রথম বাহুর দৈর্ঘ্য কত আসবে দেখো তো, 5 এর সাথে 1 গুণ করলে 5 সেন্টিমিটারই আসবে, 5 সেন্টিমিটার। ঠিক একইভাবে দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, তৃতীয় বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। ওকে, আমরা সবগুলো বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার একটা জিনিস মাথায় রাখো, এই যে তুমি যেটা পাইছো এটা থেকে আমি একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি। এটা দিয়ে আমি কি করতে পারি, একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি। কিভাবে দেখো, ত্রিভুজটা যদি তুমি আঁকো সেই ক্ষেত্রে ত্রিভুজটা তুমি পাবা এরকম, এই যে এটা এইখানে আঁকি, এই যে ত্রিভুজটা পাবা হলো এরকম। সবাই এভাবে কেন হয়? আচ্ছা, যদি এভাবে কেন হয় এটা না বুঝতে পারো যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা তুমি যদি না বুঝতে পারো সেই ক্ষেত্রে তোমার কাজ হলো, তুমি দেখো 3টা বাহু পাইছো। আমরা জানি যদি ত্রিভুজে 3টা বাহু থাকে, যে কোনো 2টা বাহুর যোগফল যদি তার তৃতীয় বাহুর সমান হয়, বর্গের সমান হয়, 2টা বাহুর বর্গের যোগফল তার তৃতীয় বাহুর বর্গের যদি সমান হয় তাহলে সেটা হলো সমকোণী ত্রিভুজ। তাহলে ভাই এখানে মানগুলো দেখলে কি আমরা বুঝতে পারি না? দেখো একটু খেয়াল করো, আমাদের ছিল কত 5, এখানে দেখে আমাদের ছিল কত 5, আমাদের ছিল কত 12, আমাদের ছিল কত 13। আমি সবগুলোকে বর্গ করে দিলাম, সবগুলোকে বর্গ করে দিলাম, তাহলে এটাকে কত আসে 25 না? ঠিক একইভাবে 12কে স্কোয়ার করলে কত আসে 144, 13কে স্কোয়ার করলে কত আসবে 169। তাহলে আমি দেখতেছি যে 25 এবং 144 এই দুইটাকে যদি যোগ করা হয় তাহলে কত আসে 169 আসে। সো সমকোণী ত্রিভুজের শর্তের সাথে মিলে গেল না? যে সমকোণী ত্রিভুজের শর্তটা হলো যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি তার তৃতীয় বাহুর বর্গের যদি সমান হয় তাহলেই সেটা কি হয়ে যাবে, সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ। সো সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা সূত্রটা জানি যে পিথাগোরাসের সূত্র। আমি একটু লিখি, এখানে একটু লিখি পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্র। সো পিথাগোরাসের সূত্রটা কি ছিল, যে অতিভুজ স্কয়ার, আমি যদি এখানে নাম লিখি এ বি সি, সো এ বি সি ত্রিভুজ যেহেতু, তাহলে আমি এখানে লিখতে পারি যে কোণ এ বি সি এ, আর এই কোণ এ বি সি এর মধ্যেই মূলত আমরা কি করি, পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করি। তো পিথাগোরাসের সূত্রটা কি ছিল, যে অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার সমান সমান লম্বকে এ বি, তাহলে এ বি স্কয়ার প্লাস ভূমিকে ভিসি। সো আমাদের কাজ হলো যে কোনো দুইটা বাহুর বর্গের সমষ্টি তার তৃতীয় বাহুর বর্গের সমান হবে। সো এখানে বর্গটা কি ছিল 13 না, এই 13টা হলো অতিভুজ। বাকি যে দুইটা থাকে একটা 5 একটা 12, এটা তুমি যে কোনটাতে বসায় দাও, এটা তুমি যে কোনটাতে বসায় দাও, যে 5 এই যে 12, কারণ এই দুইটাকে তুমি যদি বর্গ করে যোগ করো তাহলে এইটার কি বর্গের যোগফলের সমান হবে। ওকে, তাহলে এখান থেকে তুমি খেয়াল করো, আমরা চাইলে এটাকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি, পিথাগোরাসের সূত্র তো, যে এসি স্কয়ার। ওকে, সো এবির মানটা বসায় দাও, মানটা কত আছে এবির 5, 5 এর উপর স্কয়ার প্লাস 12, 12 এর উপর স্কয়ার, তাহলে কত আসছে 25 যোগ 144, আর 144 মানে কত 169। তাহলে এই যে 169, এই 169ই কিন্তু দেখো 13 এর উপর স্কয়ার করলে তুমি পাবা। তো এখানে কিন্তু আমি এটা চাইলে এইভাবেও লিখতে পারি, 13 এর উপরে স্কয়ার সমান সমান হলো এসি স্কয়ার। তাহলে এই হলো মূলত আমাদের ওভারঅল ফিনিশ। এবার আমি চাইলে এখানে লিখতে পারি যে অতএব ত্রিভুজটি হলো, ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। ওকে, ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। সো এই হলো মূলত আমাদের প্যাটার্ন। সো তোমরা কারা কারা বুঝতে পারো নাই বলো? ওকে, ওকে, কারো কি বুঝতে সমস্যা হইতেছে? ওকে, সো এবার আসো, এটা হলো আমাদের কি মূলত অঙ্কটা। এবার আসো আমরা যদি খ নাম্বার কোশ্চেনটা দেখি, খ নাম্বার কোশ্চেন
একটা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দিয়ে দিচ্ছে 5, 12, 13, পরিসীমা দেওয়া আছে 30 সেন্টিমিটার আগের মতোই। এবার আসো এখানে আমাকে কোশ্চেনটা বলছে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এবার খেয়াল করো, বলছে বৃহত্তর বাহুটাকে দৈর্ঘ্য ধরতে বলছে, ক্ষুদ্রতর বাহুটাকে প্রস্থ ধরতে বলছে। সো আমরা এখানে একটা কাজ করতে পারি, কাজটা কি দেখো, যে আমরা বৃহত্তর বাহু কি পেয়েছিলাম, আমরা একটু কতে যাই। আমরা দেখলাম কতে আমাদের আছে 3টা বাহু, একটা হলো 5, 12, 13। এর মধ্যে বৃহত্তর বাহু কোনটা? 13 না? এরপরে কত? 12, এরপরে কত? 5। সো আমাদের বৃহত্তর বাহু যেটা, সেটা নিয়ে কাজ। সো আমি লিখতে পারি যে বৃহত্তর বাহু বা দৈর্ঘ্য কত আমার? 13 সেন্টিমিটার। কত? 13 সেন্টিমিটার। ওকে, ঠিক একইভাবে ক্ষুদ্রতর বাহু বা প্রস্থ কত? দেখো ক্ষুদ্রতর বাহু কিন্তু 5 ছিল, তাহলে 5 সেন্টিমিটার। আচ্ছা, এই দুইটা তুমি কোথায় পাইছো? ক হতে না? তাহলে তুমি লেখো ক হতে, লিখলাম। আচ্ছা, এবার আমাকে বলো, এই যে তুমি যে দুইটা লিখলা, তোমাকে বলছে এই দুইটার কর্ণের ক্ষেত্রফল। তুমি এখন দেখো একটা আয়তক্ষেত্র যেহেতু, সো আমরা আয়তক্ষেত্র জানি কিভাবে আঁকে। এই যে হলো আয়তক্ষেত্র, তাই তো? সো এই আয়তক্ষেত্রের মধ্যে খেয়াল করো, আমি যদি নাম দিই যে এ বি সি ডি, এই আয়তক্ষেত্রের মধ্যে একটা কর্ণ আছে, এই যে কর্ণ। ওকে, সো যদি একটু মিলাই দিই, এই যে কর্ণ, ওকে। সো এই যে আমরা একটা কর্ণ পাইলাম, ভালো করে খেয়াল করো, এই যে কর্ণ পাইছো না তুমি? আমাকে বলছে যে আয়তক্ষেত্রটা হয়েছে, এটার দৈর্ঘ্যটা কত? তুমি দেখো তো এটার দৈর্ঘ্যটা কত, একটু খেয়াল করো, এটার দৈর্ঘ্যটা কত? এই যে দৈর্ঘ্য এটা না, দৈর্ঘ্য তো এটা। তাহলে দৈর্ঘ্য যদি এটা হয়, তাহলে এটা হলো 13, এটা হলো কি প্রস্থ মানে কত? 5, এই যে 5। তাহলে আমাকে বলছে এই কর্ণের মানটা যা হবে ওইটা হলো একটা বর্গের বাহু, সেই কর্ণের মানটা বের করার জন্য সিস্টেম কি ভাইয়া? এটা কি ত্রিভুজ একটা, দেখো তো এ বি সি, এটা কি একটা সমকোণী ত্রিভুজ বলতে পারি না আমি? আমার মেইন টার্গেট কি? এসির মানটা বের করা। তাহলে আমি লিখতে পারি এখানে, দেখো আমি লিখতে পারি এখানে যে ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের সূত্র, সো পিথাগোরাসের সূত্রটা কি? এসি স্কয়ার। এসি মানে কি? এই যে অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার, সমান লম্ব স্কয়ার মানে এ বি স্কয়ার, প্লাস ভূমিকে এই যে বিসি স্কয়ার। ওকে, আমরা সাজায় ফেললাম, আমরা যা করার করে ফেলছি। এবার এখান থেকে জাস্ট এসির মানটা বের করবা। সো অতএব এসি সমান লেখা যায় যে এবির মান কত? 5 এর উপরে স্কয়ার, প্লাস বিসির মান কত? 12 উপরে স্কয়ার। সেখানে কত আসছে? 5 এর উপরে স্কয়ার করলে 25, 12 উপরে স্কয়ার করলে 144, যোগ করে দাও, কত আসে? 60, 70, তাহলে 169। ওকে, ও সরি 13 তো, এটা 13। সো খেয়াল করো 13 উপরে স্কয়ার, 13 উপরে স্কয়ার করলে দেখো তো কি আসে? 5 এর উপরে স্কয়ার করলে 25, আর 13 উপরে স্কয়ার করলে 169। এবার দুইটাকে যোগ করে দাও, তাহলে 180, তাহলে 94, 194 পাইলাম আমরা। কি পাইলাম? 194। এবার খেয়াল করো, তুমি যেহেতু 194 পাইছো, এটা কার মান আসলে? এটা হলো কর্ণের মান। সো খেয়াল করো, কর্ণের দৈর্ঘ্য যা আসবে সেটাই আমাদের বলছে বাহু। কার বাহু? বর্গের বাহু। তাহলে এখান থেকে আমি লিখতে পারি না যে অতএব বর্গের বাহুর দৈর্ঘ্য √194 মিটার। আচ্ছা, মিটার লেখায় অপরাধ হয়ে যাবে, কারণ সেন্টিমিটার নিয়ে কাজ। মিটার পরিবর্তে কি আসবে? সেন্টিমিটার। আচ্ছা, সো এবার দেখো সেন্টিমিটার তো লিখলাম, একটা বর্গের বাহুর দৈর্ঘ্য পাইছি। এবার ক্ষেত্রফল কি বের করো? কষ্টকর না। তাহলে বর্গের ক্ষেত্রফলটা কত আসবে? এবং বর্গের ক্ষেত্রফল, তাহলে বর্গের ক্ষেত্রফল
বর্গের ক্ষেত্রফল কি √194 উপরে হোল স্কয়ার বর্গ সেন্টিমিটার। স্কয়ার রুট কাটাকাটি করে দাও, 194 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, সো এই হলো মূলত আমাদের ক্ষেত্রফলের মান, এই যে ক্ষেত্রফলের মান। ওকে, সো এটাই আমাদের মূলত অ্যান্সার, এটাই জানতে চাইছে। ক্লিয়ার সবার? বলো কার কার বুঝতে সমস্যা হয়েছে, বলো। ক্লিয়ার? আচ্ছা, সো এবার খেয়াল করো, আমরা পরের যে কোশ্চেনটা আছে সেটাতে যাই। আচ্ছা, তোমাদের কমেন্টগুলো দেখি, কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা। ওকে ওকে, তোমাদের যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার এখানে লোডিং হচ্ছে এখনো। ওকে, আচ্ছা, তাহলে এবার চলো আমাদের পরের যে কোশ্চেনটা সেই কোশ্চেনে যাই। আচ্ছা, এই কোশ্চেনটার দিকে তাকাও, এই যে কোশ্চেনটা দেখতেছো এটা কিন্তু আমি তোমাদের বাড়ির কাজ দিব, কারণ এই যে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য 10% এবং প্রস্থ, এই যে প্রস্থ বলছে 20% কি হয়েছে, বৃদ্ধি পাইছে। আর যেহেতু বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল শতকরা কত % বৃদ্ধি পাবে সেটা আমরা কিন্তু পূর্বের ক্লাসে আলোচনা করে ফেলছি, কারণ এই অঙ্কটা হুবহু আমাদের বইয়ের একটা অঙ্ক। সো এটা SW হিসেবে পুরো চ্যাপ্টারের সাথে এটাও তুমি জমা দিয়ে দিবা। ওকে ওকে, সো খেয়াল করো আমরা পরে কি আছে দেখি। আমাদের পরে আরেকটা সৃজনশীল আছে 24 নম্বর সৃজনশীল। এবার আসো এই 24 নম্বর সৃজনশীলটা কি করবো, ভালো করে খেয়াল করলে দেখবা কি এটাও আমাদের 11.1 একটা অঙ্কের মতো হুবহু আছে। আমরা এটা যেহেতু 11.1 একটা অঙ্ক আমরা আবার করার চেষ্টা করি, যেন তোমাদের ভুলে যদি যাও সেক্ষেত্রে যেন মনে থাকে। ওকে, একদিন কোনো ক্লাসে অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর অনুপাত দিয়ে দিছে 1:4। আচ্ছা, আমাকে বলছে অনুপস্থিত শিক্ষার্থীদেরকে মোট শিক্ষার্থী শতকরায় প্রকাশ করো। তাহলে খেয়াল করো, আমি এখান থেকে এই যে অনুপাতটা থেকে লিখতে পারি যে ধরি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হলো x জন। ঠিক একইভাবে খেয়াল করো উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা তাহলে কত হবে, 4x। তাহলে এবার লিখি উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 4x জন। আচ্ছা, উপস্থিত এবং অনুপস্থিত দুইটাই আমি জানি। তাহলে এবার আমাকে বলো যে তুমি কি মোট শিক্ষার্থীর কথা বলতে পারবা? মোট শিক্ষার্থীর সংখ্যা x যোগ 4x এত জন, তাহলে টোটাল কত আসতেছে 5x জন। আচ্ছা, এবার আমাকে একটু বলো যে ভাই যোগ করলেন কেন? তুমি খেয়াল করো তোমার ক্লাসে মনে করো স্টুডেন্ট আছে হলো 25 জন। কতজন? 25 জন। এই 25 জনের মধ্যে আমি যদি বলি যে তুমি 20 জন উপস্থিত হয়েছে, কতজন উপস্থিত হয়েছে? 20 জন। তাহলে বাকি যে 5 জন তারাই তো অনুপস্থিত, তাহলে এই দুটাকে যোগ করলে তো ওই 25 মোট শিক্ষার্থীই হবে। সো এই জন্য মূলত আমরা কি করছি, যোগ করছি। ওকে, সো এবার খেয়াল করো মোট শিক্ষার্থীর সংখ্যা আমরা বের করে ফেলছি। এবার কোশ্চেনটা হলো অনুপস্থিত শিক্ষার্থীদেরকে মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ করো। সো অনুপস্থিত শিক্ষার্থীদেরকে মোট শিক্ষার্থীর সংখ্যা অনুপাত দেখো, অতএব এই কালিটা বাদ দিই, অন্য কালার কি নিব, এটা কেমন আছে দেখো। অনুপস্থিত শিক্ষার্থীদেরকে, অনুপস্থিত এটা মনে হয় ভালো আসবে না, স্পষ্ট হবে না। কালার ওকে, কালার কি দেখা যায়? এটা ওকে, এটা দেখাই যায়, এটাই করাই। দেখো অনুপস্থিত শিক্ষার্থীদেরকে
অনুপস্থিত শিক্ষার্থীদেরকে মোট শিক্ষার্থীর শতকরা এই শতকরাটা কেমনে বের করে সেটা একটু খেয়াল করো। কার শতকরা? অনুপস্থিত শিক্ষার্থীদেরকে না? তো অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত আছে? এক্স না? এই যে এক্স। মোট শিক্ষার্থীর শতকরা, তাহলে মোট শিক্ষার্থী কত আছে? 5x, এই যে 5x ইন্টু 100। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আসো ক্যালকুলেশন করি, কাটাকাটি করে দিবা জাস্ট, তাহলে উত্তর মিলে যাবে। এক্স কাটা 5 দ্বারা যদি এটাকে কাটো কত আসবে? 20। তাহলে এই যে 20 এটাই হলো পার্সেন্টেজ, আর এই 20% হলো আমাদের কি উত্তর। বুঝতে পারছি সবাই? দেখো, সো এই হলো মূলত আমাদের কি শতকরায় প্রকাশ। কার কার বুঝতে সমস্যা হইতে পারে বলো বলো। আচ্ছা, সো এবার খেয়াল করো, আমরা পরের যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনের দিকে যাই। দেখো, 5 জন শিক্ষার্থীর বেশি উপস্থিত হলে অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হলো 1:9। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত সেটা হলো আমাদের জানতে চাইছে। সো খেয়াল করো, আমার এখানে কি বলছে যে 5 জন শিক্ষার্থী বেশি অনুপস্থিত হইলে উপস্থিত শিক্ষার্থীদের অনুপাত হবে 1:9। সো 5 জন শিক্ষার্থী বলতে কি, মনে করো সাপোজ তোমার ওই আগের উদাহরণটা খেয়াল করো, 25 জন শিক্ষার্থী তোমার ক্লাসে ছিল, তার মধ্যে উপস্থিত ছিল, এই যে উপস্থিত, মনে করো উপস্থিত ছিল হলো 15 জন। উপস্থিত কতজন? 15 জন। এবার অনুপস্থিত মনে করো কতজন হবে? 15 থেকে এই যে 10 জন। এখন তুমি দেখলা, তুমি যখন ক্লাসে ঢুকছো তখন দেখছো কি 15 জন উপস্থিত। তুমি যখন ক্লাসে ঢুকছো তখন দেখছো কি 15 জন উপস্থিত, আর অনুপস্থিত কতজন? 10 জন। এখন তুমি যখন ক্লাসে বসছো তার কিছুক্ষণ পরেই মনে করো আরো 5 জন স্টুডেন্ট আসছে, তাহলে এবার উপস্থিত সংখ্যা কতজন? 20 জন না? তাহলে অনুপস্থিত সংখ্যা কত হবে? 5 জন। কিভাবে? এইখান থেকে বিয়োগ হয়ে যাবে, এখান থেকে বিয়োগ হবে। তাহলে যদি আমাদের আসে 5 জন শিক্ষার্থী যদি উপস্থিত হয় তাহলে কি হবে? উপস্থিত সংখ্যা বেড়ে যাবে আর অনুপস্থিত সংখ্যা থেকে কমে যাবে। এটাই তো কাজ। সো এটা যদি তুমি বুঝতে পারো, এই বেসিকটা যদি তোমার জানা থাকে, তাহলেই তোমার এই অঙ্কটা সহজ হয়ে যাবে। কিভাবে? দেখো, তাহলে তুমি দেখবা যে তাহলে এই যে উপস্থিত শিক্ষার্থী আমরা খ হতে পাইছিলাম x এবং 4x। সো এবার এইগুলা কি হবে? পরিবর্তন হবে। তুমি লিখবা 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে, 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ওকে। উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কতজন? x জন। উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কিন্তু আগে কত ছিল? 4x। উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আগে কত ছিল? 4x। তাহলে এবার এই 4x এর সাথে কত হবে? 5 জন অ্যাড হবে, তাহলে 4x প্লাস এর 5। আর অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ওই যে x যে ছিল, x থেকে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। ওকে, তাহলে 4x প্লাস 5 এত জন, x মাইনাস 5 এত জন। আচ্ছা, তাহলে এবার আমাকে বলো একটু যে তাদের অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর অনুপাত তো দেয়া আছে আমাকে, তাহলে এবার আমি লিখতে পারি না প্রশ্নমতে আগে দেখো অনুপস্থিত, কিন্তু তাহলে আগে অনুপস্থিতটা লিখতে হবে যে x মাইনাস 5 অনুপাত 4x প্লাস 5 সমান 1:9। সো এইটাই মূলত আমাদের কাজটা, এটা তোমার একটু বুঝতে হবে। তো এবার আসো, অনুপাতটাকে তুমি কি করতে পারো? ভাগ করতে পারো। অনুপাত মানে তো তুমি জানো ভাগ, তাহলে x মাইনাস 5 ডিভাইড বাই কত? 4x প্লাস 5 সমান হলো 1/9। এবার আসো আর গুণ করে দিই আমরা 9 দ্বারা, এটাকে যদি গুণ করে দাও 9 দ্বারা, তাহলে 9x মাইনাস 5 নং 45 সমান 4x প্লাস 5। সো খেয়াল করো, আমরা x এর মান যেহেতু বের করবো এখান থেকে, তাহলে x এর মানটাকে এক পাশে নিয়ে আসি।
সো 9x, এই যে প্লাসের 4x, এই পাশে নিয়ে আসলাম মাইনাসের 4x, এখানে 5, এই যে মাইনাসের 45, এই পাশে নিয়ে আসলাম কি প্লাসের 45। সো এবার আসো খেয়াল করো, তাহলে এই যে আমরা 9x থেকে 4x বিয়োগ করবো, তাহলে কয়টা x আসবে? 5টা x ইজ ইকুয়াল টু 50। অতএব x এর মান আমরা বুঝতে পারতেছি কত আসবে? 10। যদি x এর মান 10 আসে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু উপস্থিত এবং অনুপস্থিত দুইটাই বের করতে পারবা। সো মোট শিক্ষার্থী কত ছিল সেটা আমরা বের করে ফেলি, যে আমাদের যেটা বের করতে বলছে মোট শিক্ষার্থী কত, তাহলে সেটা বের করি। মোট শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থীর সংখ্যাটা কি? যে এই যে অনুপস্থিত শিক্ষার্থী এবং উপস্থিত শিক্ষার্থীর যোগফল। তাহলে এই দুটাকে যোগ করে দাও, যে 4x প্লাসের 5 প্লাসের x মাইনাসের 5, তাহলে প্লাসের x মাইনাস x কাটা থাকবে কত? 5x। আর এই x এর মান আমরা জানি 10, তাহলে 5 ইন্টু 10 আর 5 10 50। সো এইটাই কিন্তু আমাদের উত্তর, এটাই কিন্তু আমাদের উত্তর, যে মোট শিক্ষার্থীর সংখ্যা বের করতে বলছে। মোট শিক্ষার্থীর সংখ্যা কত? 10। ওকে, সো কারা কারা বুঝতে পারো নাই বলো, কারা কারা বুঝতে পারো নাই? ওকে, আচ্ছা, সবাই বুঝতে পারছি তাহলে? ওকে, আমার এখানে একটু কমেন্টটা দেরি করে আসতেছে, কমেন্টটা একটু দেরি করে আসতেছে। হ্যাঁ, তোমরা একটু চেষ্টা করবা। ওকে, আচ্ছা, এমডি আলিফ স্যার, আমি না বুঝার কমেন্ট করেছি, কিন্তু দুঃখের বিষয় আপনি সেটা দেখেন নাই। আই এম এক্সট্রিমলি সরি, বিকজ আমার এখানে কমেন্টটা আসতেছে লেট করে, যে মাত্র কমেন্ট আসছে তোমার, ঠিক আছে? সো যদি একান্তই বুঝতে সমস্যা হয়ে থাকে, ক্লাসটা একটু রিপিট করে আবার দেখার চেষ্টা করবো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে এমডি আলিফ। ওকে ভাইয়া, আচ্ছা। আর মোহাম্মদ নাইম বলছো যে পূর্বের ক্লাসগুলো না করাতে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমরা যারা পূর্বের ক্লাসগুলো করো নাই বা পূর্বের ক্লাসে গ্যাপ আছে, তাদের জন্য একটু কষ্ট হবে, এটাই স্বাভাবিক। সো একটু চেষ্টা করবা যে সময় নিয়ে পূর্বের ক্লাসগুলো দেখে তারপরে ধারাবাহিকভাবে ক্লাসগুলো কন্টিনিউ করা। সো আশা করি ক্লিয়ার হয়ে যাবে ভাইয়া। আর এমডি আলিফ ভাইয়া, সত্যি কমেন্টটা দেখতে পাইনি, মাত্র কমেন্ট আসছে। সো তুমি চেষ্টা করবা, যদি একান্তই বুঝতে সমস্যা হয়ে যায় তাহলে অবশ্যই কি করবা, ক্লাসটা একটু আবার রিপিট করার চেষ্টা করবা, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে চলো আমরা সামনের দিকে যাই। আমাদের খ নাম্বার কোশ্চেন ক্লিয়ার। এবার আসো, এখান থেকে একটা জিনিস মনে রাখো, তোমাদের মোট শিক্ষার্থী কত? 50 জন। মোট শিক্ষার্থী কতজন? 50 জন। এটা জাস্ট একটু মাথায় রাখো। এবার আসো, এখানে আসি। এখানে আমাকে বলছে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম। ছাত্র এবং ছাত্রী সংখ্যার অনুপাত নির্ণয় করো। ভালো করে খেয়াল করো, মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম। তাহলে এখানে আমি লিখতে পারি, যে লিখি আমরা খ হতে পাই, খ হতে পাই, খ হতে পাই যে মোট শিক্ষার্থী, মোট শিক্ষার্থী সংখ্যা, শিক্ষার্থী সংখ্যা হলো 50 জন। মোট শিক্ষার্থী হলো 50 জন। আচ্ছা, ভালো কথা। এবার ভাইয়া কথা হলো যে আমাকে একটা শর্ত দিয়েছে, শর্তটা হলো যে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা দ্বিগুণ অপেক্ষা কম, 10 জন কম। তাহলে আমি কারে ধরবো, ছাত্র সংখ্যাকে ধরবো নাকি ছাত্রী সংখ্যাকে ধরবো? ভালো করে মাথায় রাখো, আমাদের শর্টকাট নিয়ম কি ছিল, যার সাথে এর উচ্চারণ হবে তাকে ধরে নিব। তাহলে ছাত্র সংখ্যা হবে ছাত্রী সংখ্যার দ্বিগুণ, ছাত্র সংখ্যা হবে ছাত্রী সংখ্যার দ্বিগুণ। তাহলে কার দ্বিগুণ? ছাত্রী সংখ্যার দ্বিগুণ। তাহলে যার দ্বিগুণ তারে না, যার দ্বিগুণ তাকে ধরবো, যার সাথে উচ্চারণ হচ্ছে, কার সাথে উচ্চারণ হচ্ছে? ছাত্রী সংখ্যার দ্বিগুণ। তাহলে কার উচ্চারণ হচ্ছে? ছাত্রী সংখ্যা। তাহলে আমরা ধরি ছাত্রী সংখ্যা, ধরি ছাত্রী সংখ্যা, এই যে x জন। ওকে, এবার আসো ছাত্র সংখ্যাটা তাহলে কি? ছাত্র সংখ্যাটা হলো যে ছাত্রী সংখ্যার দ্বিগুণ, মানে কি ছাত্রী সংখ্যা হলো x এর দ্বিগুণ অপেক্ষা কতজন কম? 10 জন কম। তাহলে এই যে -10। ওকে, সো এতজন। সো ভাই মাইনাস কেন করলেন? এটা যদি কারো বুঝতে সমস্যা হয়, তোমাকে আমি সহজে বলি। মনে করো এইটা হলো ছাত্রী, এই যে ছাত্রী, আর এটা হলো ছাত্র। আমি বললাম ছাত্রী সংখ্যা যা,
তাহলে ছাত্রী সংখ্যা মনে করো আছে 15 জন। তা আমি তোমাকে বললাম ছাত্রী সংখ্যা যা তার দ্বিগুণ করলে যা হবে তা না, তার দ্বিগুণ করলে যা হবে তার থেকে 10 জন কম। ভালো করে খেয়াল করো, ছাত্রী সংখ্যা যা তার দ্বিগুণ, দ্বিগুণ মানে কত? 15 দোকানে 30, তার থেকে 10 জন কম মানে তুমি কি করবা? 20 জন বলবা না? 20 জন কেমনে হয়? ওই যে বিয়োগ করে হয়। এই জন্যই মূলত আমরা কি করছি এখানে বিয়োগটা করছি। ওকে, ঠিক একইভাবে ছাত্র সংখ্যা কি করছি 2x - 10 করেছি। এবার আমাদের মেন কাজটা কি? দেখো, আমরা তো শর্তটা পেয়ে গেছি, শর্ত তো পাইছি যে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা বের করে ফেলছি। এবার আমি তো জানি যে দুইটা মিলেই তো মোট শিক্ষার্থী হয়, তাহলে মোট শিক্ষার্থী তো আমি পাইছি 50 জন। মোট শিক্ষার্থী কতজন? 50 জন। তাহলে এবার আমি লিখতে পারি না এখানে যে প্রশ্ন মতে যে মোট শিক্ষার্থী কত? দেখো, ছাত্রী সংখ্যা ছিল x জন, ছাত্র সংখ্যা হলো 2x - 10 ইকুয়াল টু কত হবে? ওই যে 50। ওকে, সো এখানে খেয়াল করো x কত হয়? 3x - 10 ইকুয়াল টু 50, বা 3x ইকুয়াল টু 50 আর প্লাস 10, তাহলে 60, বা x ইকুয়াল টু 60কে 3 দ্বারা ভাগ করলে 20। এটা আমি সরাসরি লিখে দিলাম যেহেতু জায়গায় একটু স্বল্পতা আছে। ওকে, x ইকুয়াল টু 20। সো x ইকুয়াল টু 20 এবং এই যে এটা ক্লিয়ার সবার? যেহেতু x ইকুয়াল টু তুমি 20 পাইছো, x ইকুয়াল টু যেহেতু 20 পাইছো, এটা অতএব দিই। ওকে, সো x ইকুয়াল টু যেহেতু তুমি 20 পাইছো, x মানে কে ছিল? আশা করি ছাত্রী সংখ্যা না? তাহলে তুমি এবার লিখতে পারো না যে ছাত্রী সংখ্যা হলো 20 জন। ওকে, তাহলে ছাত্র সংখ্যা কত আসবে দেখো তো? ছাত্র সংখ্যা দ্বিগুণ অপেক্ষা 10 জন কম। তাহলে 2 × 20 মাইনাস 10 এত জন। তাহলে কত আসতেছে? 40 মাইনাস 10 জন। কত আসতেছে তাহলে? টোটাল 30 জন। আচ্ছা, তাহলে আমি মানগুলো অলরেডি বের করে ফেলছি, সবগুলো মান বের করে ফেলছি যে ছাত্রী সংখ্যা হলো 20 জন, ছাত্র সংখ্যা হলো 30 জন। তাহলে এবার আমাকে কিন্তু ছাত্র এবং ছাত্রী সংখ্যাটা বের করতে বলে না, আমাকে বলছে কি ছাত্র এবং ছাত্রী সংখ্যার অনুপাত। তাহলে এবার তুমি লেখো যে অতএব ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত। আমরা এখানে কমন একটা ভুল করি, সেটা কি? খুব সুন্দরভাবে লিখে দাও যে 20:30। এটা যখনই লিখবা তখনই মনে মনে নিজের গালে একটা চটকানা দিয়ে দিবা, ঠিক আছে? যখনই তোমার মাথায় আসবে যে ভাই ছাত্র এবং ছাত্রী সংখ্যার অনুপাত লেখার সাথে সাথে আমার মাথায় আসছে যে 20:30, যাদের মাথায় আসছে তারা মনে মনে একটা নিজের গালে নিজে একটা থাপ্পড় দিয়ে দাও। কেন? কারণ 20:30 কখনোই বসবে না এখানে। কেন বসবে না ভাইয়া? কারণ প্রথমত কি বলছে এখানে? আগে কি বলছে? ছাত্রের কথা বলছে, পরে কি বলছে? ছাত্রীর কথা বলছে। তাহলে আগে যার কথা বলবে তার অনুপাতটা আগে লিখতে হবে, যেটা আমরা পূর্বের ক্লাসগুলোতে কিন্তু বলে আসতেছি। সো এই জিনিসটা ভুল করা যাবে না। যাদের আমি বলার সাথে সাথে যে ছাত্র এবং ছাত্রী সংখ্যার অনুপাত, এটা লেখার সাথে সাথে তোমরা যারা মাথায় মনে আসছে যে ভাই 20:30, যাদের মাথায় আসছে তারা নিজেরাই নিজের গালে একটা থাপ্পড় দাও। এমনকি কমেন্ট করে জানাও যে কে কারে থাপ্পড় দিছো, কে থাপ্পড় খাইছো নিজের হাতে, তারা কমেন্ট করে জানাও। এবার আসো ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা। তাহলে আমি এখানে কি লিখবো? ছাত্রটা আগে লিখবা। ছাত্র কত? 30 অনুপাত ছাত্রী কত? 20। সো এটাকে যদি তুমি 10, এটাকে 10 দ্বারা ভাগ করো তাহলে 3:2। সো এটাই মূলত আমাদের কি উত্তর। সো এই হলো মূলত আমাদের কি অঙ্কটা। কারা বুঝতে পারছো জানো? ওকে, কারা বুঝতে পেরেছো জানাও দ্রুত। ওকে, 3:2 কমপ্লিট। ওকে, এবার আসো আমরা পরে আরেকটা অঙ্কতে চলে যাই। দেখো এই অঙ্কটা দেখতে মনে হইতেছে অনেক বড়, কিন্তু না, এই অঙ্কটা সহজ আছে। দেখো আশিক, মিজান, আনিকা, অহনা 4 জন ব্যক্তি আছে। তাদের
1,32,500 টাকা নিয়ে মূলধন নিয়ে কি করছে, একটা ব্যবসা শুরু করছে। তারা এই 4 জন মিলে কি করছে, 1,32,500 টাকা কালেকশন করছে, করে একটা ব্যবসা শুরু করছে। 4 বন্ধু মিলে মনে করে একটা ব্যবসা শুরু করছে। 1 বছর শেষে 26,500 টাকা, অনেক লাভ। মানে 1,32,500 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, আর 1 বছর পরে কি করছে, তারা 26,500 টাকা লাভ করছে। ওকে, উক্ত ব্যবসায় মূলধন আশিকের অংশ মিজানের অংশের এত, মিজানের অংশ এবং আনিকার অংশ এত, আনিকার অংশ এবং অহনার অংশ এত। মানে ওই যে তোমার 1,32,500 টাকা যে দিছে 4 জন ব্যক্তি, তারা সমানভাবে দেয় নাই। তারা কেউ বেশি দিছে, কেউ কম দিছে, কেউ একেবারেই কম দিছে। সো এইভাবে দিছে। সো কে কত অনুপাতে দিছে সেটা আমাকে অনুপাত আকারে দেয়া আছে। আমাকে বলছে যে মূলধনের সরল অনুপাত নির্ণয় করো। ওই যে এখানে যে অনুপাতগুলো দেয়া আছে, এই অনুপাতগুলোকে এক সারিতে সাজাও। ওকে, তাহলে এটা তুমি লিখবা কিভাবে? আমরা সবাই জানি এগুলা করে কিভাবে, অলরেডি পূর্বের ক্লাসগুলোতে করে ফেলছি আমরা এগুলো। তাহলে চলো, এখানে কি আছে? এখানে আছে যে আমরা অনুপাতগুলো খেয়াল করি আগে, আশিকের অংশ এবং মিজানের অংশ। তাহলে লিখি আশিকের অংশ, আশিকের অংশ। সো আশিকের অংশ অনুপাত মিজানের অংশ। আচ্ছা, অংশটা কত আছে দেখো তো, 2:3। 2:3। ওকে, লিখলাম। ঠিক আছে, কিভাবে কি বলছে দেখো, মিজানের অংশ এবং আনিকার অংশ। মিজানের অংশ অনুপাত অনিকার অংশ। কত? অনিকার অংশটা কত? 4:5। 4:5। ওকে, 4:5। ঠিক আছে, কিভাবে আসো, অনিকার অংশ এবং অহনার অংশ। অনিকার অংশ অনুপাত অহনার অংশ। ইজ ইকুয়াল টু কত? 5:6। 5:6। সো এবার খেয়াল করো, এই যে আমাদের অনুপাত তো মিল নাই ভাইয়া। তুমি দেখতেছো আশিকের অংশ হলো 2, মিজানের অংশ 3, আবার মিজানের অংশ হলো এখানে 4। তাহলে মিজানের অংশ তো 2টা পেয়ে গেলাম, একটা 3 একটা 4। তাহলে আমাদের কাছে দুইটাকে একরকম বানানো কিভাবে বানাই আমরা? এই যে এখানে 3 আছে, এই 3 দ্বারা এই দুইটাকে গুণ করে দাও, আর এখানে 4 আছে, এই 4 দ্বারা এই দুইটাকে গুণ করে দাও। শেষ, সহজ হিসাব। তো আমরা এটা যারা পূর্বের ক্লাসগুলো করছি তাদের জন্য কিন্তু সহজ। 4 দ্বারা যখন তুমি গুণ করবে, 4 দুগুণে 8 এবং 3 4 12, আর 3 দ্বারা যখন গুণ করবে 3 4 12, 3 5 15। শেষ। এখন আসো এখানে এই আড়াইতে। সো আমি এখানে দেখতেছি মিজানের অংশ এবং আনিকার অংশ। আনিকার অংশ এখানে আছে 5, এখানেও আনিকার অংশ ছিল 5, বাট এখন তো তুমি পরিবর্তন করে ফেলছো, 15 বানায় ফেলছো। তাহলে এখানে 15 আছে মানে কি, এখানে 15 বানাইতে হবে। এখানে 15 বানাও কিভাবে? 5 এর সাথে কি করলে 15 হবে? 3 গুণ করলে, তাহলে 3 5 15। ঠিক আছে, কিভাবে? 3 6 18। তুমি কি করছো এখানে? 3 দ্বারা গুণ করছো। 3 দ্বারা গুণ করছো। এখানে কি করছো? এখানে করছো আবার 3 দ্বারা গুণ। 3 দ্বারা গুণ। এইখানে কি করছো? এখানে করছো হলো 4 দ্বারা গুণ। সো এটা কিন্তু অলরেডি আমরা জানি কিভাবে আসে, এগুলা কিন্তু অলরেডি আমরা জানি। সো এবার খেয়াল করো, তুমি তো সবার অনুপাত বের করে ফেলছো। সো এই যে অনুপাতগুলা বের করছো না, এগুলোর বলছে মূলধনের সরল অনুপাতে নির্ণয় করো। সরল অনুপাতে নির্ণয় করো। তাহলে এবার জাস্ট অনুপাতগুলা, এই যে অনুপাত সমূহ, ঠিক আছে? অনুপাত সমূহ কি? ওই যে প্রথমটা বসাও, 8:12:15 অনুপাত এই যে 18। শেষ। এটাই মূলত আমাদের উত্তর, এটাই আমাদের অনুপাত। এই যে এটাই হলো আমাদের অনুপাত, সরল অনুপাত বলা হয়। দেখো, এই 8 মানে কি বোঝাচ্ছে? আশিকের অংশ। 12 মানে কি বোঝাচ্ছে? মিজানের অংশ। 15 মানে কি বোঝাচ্ছে? আনিকার অংশ। 18 মানে কি বোঝাচ্ছে? অহনার অংশ। শেষ। এটাই মূলত আমাদের কাজ। সবাই বুঝতে পারছি? সবাই ওকে? আচ্ছা, তারপরে চলো আমাদের পরেরটা, উক্ত ব্যবসায় প্রত্যেকের মূলধন নির্ণয় করো। তাহলে এবার খেয়াল করো আমরা কি লিখতে পারি? আমরা প্রথমত ক হতে যেটা পাইছিলাম সেটা লিখি, যে ক হতে যে অনুপাত সমূহ কি পাইছিলাম? অনুপাত সমূহ। আমি এখানে লিখি, ক হতে পাই যে অনুপাত সমূহ, অনুপাত ছিল
12:15 কত 18, এটাই তো ছিল নাকি? একটু চেক করে দেখি তো। 8, 12, 15, 18, 8, 12, 15, 18, 8, 12, 15, 18, হ্যাঁ শেষ। সো এবার আমরা কাজ কি করি, অনুপাতগুলা যেহেতু পাইছি এবার অনুপাতগুলা যোগ করে দাও। সে অতএব অনুপাত সমূহের যোগফল কি 8 যোগ 12 যোগ 15 যোগ 18। তাহলে এবার যোগ করে দাও, কত আসে? আমরা ক্যালকুলেটরটা নিয়ে আসি। ক্যালকুলেটর কোথায়? ক্যালকুলেটর কোথায়? টুলস, ম্যাথ, ক্যালকুলেটর। এবার আসো যোগ করে দিই। 8 যোগ 12 যোগ 15 যোগ 18 কত আসে? 53 আসে। সো এইখানেও 53 বসায় দাও। সো এই যে তুমি কিন্তু অলরেডি পাইছো, 53 ভাগ করবা। এবার আসো তাদের এই যে অনুপাত তো আমরা পাইছি, এবার খেয়াল করো তাদের মোট টাকা কয় টাকা ছিল দেখো তো। তাদের মোট টাকা কিন্তু মূলধন কিন্তু ছিল 1,32,500 টাকা। এই 1,32,500 টাকার মধ্যে কে কয় টাকা দিছিল সেটা হলো জানতে চাইছে। সো খেয়াল করো, আমরা মনে আছে আমরা যে 300 টাকার মধ্যে 3 বন্ধুর কাছে ভাগ করে দিলে কে কয় টাকা করে পাবে অনুপাত আকারে আমরা কিন্তু বের করার অঙ্ক করে আসছি। সো এবার খেয়াল করো এখানে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি প্রথমে কি আছে আশিক। তাহলে অতএব আশিকের মূলধন, ওকে, মূলধন তো কত ছিল টোটাল? 1,32,500। সো এখানে আমি এইভাবে লিখি ভালো করে যে 1,32,500 এর কত ভাগ? 53 ভাগের কয় ভাগ পাবে আশিক? 8 ভাগ পাবে। ওকে, সো 1,32,500কে 53 দ্বারা ভাগ করে ফেলো। 1,32,500 ভাগ 53 কত আসে? 2500। 2500 সাথে ইন্টু 8 কত আসে? ওকে 20,000, হ্যাঁ 20,000। তাহলে এখানে পাইতেছে কত? 20,000 টাকা। 20,000 টাকা। তাহলে আশিক কিন্তু পাইছে কয় টাকা? 20,000 টাকা পাইছে। মানে আশিক 20,000 টাকা পায় নাই, সরি, আশিক 20,000 টাকা কিন্তু ইনভেস্ট করছে, মানে মূলধনে ব্যবসার মধ্যে ইনভেস্ট করছে, ওকে, বিনিয়োগ করছে। সো এবার খেয়াল করো আশিকেরটা আমরা বের করে ফেলছি। সো এই আশিকেরটার মতোই আমরা কি করব? বাকিটি বের করব। কিভাবে? আমি লিখি যে আশিকের পরে কে ছিল? মিজান। মিজানের মূলধন, ওকে, মিজানের মূলধনটা কত দেখো? 1,32,500। 1,32,500 এর 53 ভাগের কয় ভাগ পাবে মিজান? এই যে 12 ভাগ, পরেরটা 12 ভাগ। ঠিক একইভাবে আমি যদি এটা একটু স্কিপ করি, আমি যদি একটু তোমাদের সময় বাঁচানোর জন্য এটা আমি যদি কপি করে বসাই, ওকে, মনে মনে আফসোস করো না যে ভাই আমাদের যদি কপি করার সিস্টেম থাকতো তাহলে আমাদের সময় বেঁচে যেত নাকি? এই কপি করার সিস্টেম যদি তোমাদেরও থাকতো তাহলে তোমাদের সময় বেঁচে যেত না? হ্যাঁ বেঁচে যেত, বাট এটা সুযোগ নেই তোমাদের। এবার আসো মিজানেরটা তো লিখলাম, এবার আমরা অহনা এবং বাকিটা লিখব। ওকে, সো খেয়াল করো যেগুলো পরিবর্তন হয়েছে। মিজানেরটা শেষ, মিজানের পরে কি? অনিকার অংশ, অনিকার মূলধন। সো অনিকার মূলধনটা কি? 1,32,000 টাকার মধ্যে 53 ভাগের কয় ভাগ পাবে? 15 ভাগ পাবে। তাহলে 53 ভাগ 15। ঠিক একইভাবে কত? অহনা, তাহলে অহনার মূলধন। সো অহনার মূলধন 53 ভাগের কত ভাগ পাবে? 18 ভাগ পাবে। এবার আসুন জাস্ট ক্যালকুলেশন করি আমরা। সো আমরা কিন্তু অলরেডি জানি যে তুমি যদি 53 দ্বারা ভাগ করো তাহলে পাবা কত? 2500। 2500 ইন্টু কত? 12 কত আছে? 30,000 টাকা। 30,000 টাকা। ঠিক একইভাবে আসো যে ভাই 2500 ইন্টু কত? 15 দিয়ে যদি করি তাহলে 37,500 টাকা। 37,500 টাকা। এবার আসো যদি আমি 1,32,500 ইন্টু কত করি? সরি, 1,32,500 ইন্টু না তো, আমরা করবো হলো 2500 দিয়ে, সরাসরি করলে সহজ হবে। 2500 ইন্টু 18, ওকে, কত আসে? 45,000 টাকা। ও ভাই দেখেন, তুমি একটা চাইলে এখানে সবগুলো অ্যামাউন্ট যোগ করে দাও, তাহলে দেখবে কি তোমার
ওই 1,32,500 আসে কিনা। যদি না আসে, কম বেশি হয়, তাহলে তুমি বুঝবো তোমার ক্যালকুলেশনে ভুল আছে। তাহলে আমরা একটু চেক করি, আমরা একটু চেক দিই যে যোগ 37,500 যোগ 30,000 যোগ 20,000, এই যে 20,000 ইজ ইকুয়াল টু 1,32,500 মিলে গেছে। তাহলে এই যে আমাদের যে অ্যামাউন্টগুলো আছে এগুলো সবই কি কারেক্ট আছে। তো আমাদের ভুল হওয়ার কোনো সুযোগ নাই এখানে। ওকে, এটাই কোনো সুযোগ নাই ভুল হওয়ার। সো এই হলো মূলত আমাদের কি উত্তরগুলা। সো আমাদের জিজ্ঞাসাই করছে যে প্রত্যেকের মূলধনগুলো নির্ণয় করে, আমি এই যে প্রত্যেকের মূলধনগুলো নির্ণয় করে দিলাম। সো আশা করি ক্লিয়ার সবার এটা। এবার আসো, এখানে তুমি চাইলে এখানে একটা কাজ করো। দেখো একটা মজার জিনিস কি, তুমি দেখো ব্যক্তি কিন্তু 4 জন, অসিক, মিজান, অনিকা এবং অহনা। সবচেয়ে বেশি টাকা দিছে কে? অহনা 45,000 টাকা। সবচেয়ে কম টাকা দিছে কে? আশিক 20,000 টাকা। খেয়াল করো 2 জন ব্যক্তি আছে, মেয়েরা 2 জন মেয়ে আছে বা 2 জন মহিলা আছে, এই যে অনিকা এবং অহনা। দেখো 2 জনই কিন্তু তুলনামূলকভাবে বেশি টাকা দিছে, কারণ মেয়েরা কি করে টাকাগুলো জমায় রাখতে পারে। আমরা ছেলেরা কি করি, টাকা কিছু পাইলেই চল বন্ধু ঘুরে আসি, ঠিক আছে। সো এই যে তারা বেশি টাকা জমায়, এই জন্য তারা কি করছে, বেশি টাকা ইনভেস্ট করতে পারছে। বুঝতে পারছি সবাই? সো আমরা তো পারি না জমাইতে, সো তারা পারে জমাইতে, এই জন্য তারা বেশি টাকা ইনভেস্টও করতে পারে। সো তারই একটা প্রমাণ কিন্তু আমরা এই অঙ্কের মধ্যে পেয়ে গেলাম যে ছেলেদের তুলনায় কি মেয়েরা টাকাটা বেশি ইনভেস্ট করার কারণে কি তারা টাকাটা বেশি পরিমাণ ছিল তো তাদের কাছে। সো এটা নর্মাল, এটা ন্যাচারাল যে আমরা ছেলেরা কি করতে পারি না, টাকা জমাইতে পারি না। মেয়েদের তুলনায় আমরা খুব কম টাকা জমাই, কিছু কিছু ব্যতীত। দেখতে কিছু কিছু ছেলেরা আছে তা খুব ভালো জমাইতে পারে, আমি পারি না। সো আমরা কিছু টাকা হলে কি করি, চল বন্ধু এখানে যাই ওইখানে যাই, মানে আমরা ঘুরতে পছন্দ করি। আর তারা কি করে, টাকা জমাইতে পছন্দ করে। সো এইটার প্রমাণ কিন্তু আমরা এই অঙ্কেতে পেলাম। এবার আসো, ওকে। সো আমাদের দেখো লাস্ট কোশ্চেন কি বলছে, খুবই মজার একটা কোশ্চেন, একটু বোঝার চেষ্টা করো যে বছর শেষে লভ্যাংশের 60%। দেখো ওরা কিন্তু ব্যবসার নিয়ত করে নামছে, ওদের যে 1 বছর পর একটা লাভ হয়েছে না, যে 26,500 টাকা, এই 26,500 টাকা ওরা কি করছে, ভাগাভাগি করে ফেলে নাই যে ভাই আমরা তো 1 বছর ব্যবসা করলাম, 1 বছরে এত টাকা লাভ হয়েছে আমরা ভাগ করে নিই, না ওরা ভাগ করে নেই। ওরা কি করছে, এই যে লাভ যে অংশটা আছে লাভের, এই লাভের অংশের 60% টাকা ওরা কি করছে, আবার ব্যবসায় বিনিয়োগ করে ফেলছে। আর এই যে 60%-এর পরে বাকি যে 40% থাকে না, এই 40% টাকা কি করছে, তাদের যে ওই যে অনুপাত ছিল, এই অনুপাত আকারে ভাগ করে নিছে। কিন্তু আমাদের সবারটা ভাগ করতে বলে নেই, আমাদের বের করতে বসে হলো অহনা এবং আশিকের। অহনা এবং আশিকের ওই 40%-এর মধ্যে কয় টাকা লাভ পাইছে, আর কে কত টাকা বেশি লাভ পাইছে সেটা জানতে চাইছে। সো খেয়াল করো আমরা কিভাবে করবা। আমরা এখানে করতে পারি এভাবে যে আমরা প্রথমে দেখি যে লভ্যাংশ, এখানে লভ্যাংশ কত ছিল, লভ্যাংশ ছিল হলো 26,500 টাকা, ঠিক আছে, 26,500 টাকা। ওকে, 26,500 টাকা। সো লভ্যাংশের 60%, অতএব লভ্যাংশের 60%। সো লভ্যাংশের 60% মানে কত, 26,500 ইন্টু 60%। ওকে, সো ক্যালকুলেটর ব্যক্তি কোথায়, এই ক্যালকুলেটর নিয়ে আসি, এই যে ক্যালকুলেটর ম্যাথ ক্যালকুলেটর। ওকে, সো আমি লিখি 26,500 ইন্টু 60, এই যে পার্সেন্ট, এবার ইকুয়াল চাপ দাও, সরি মিস্টেক, 26,000। আচ্ছা 60%টা আমি একটু আগে, যেহেতু এটা বাংলা ক্যালকুলেটর, 60%, পার্সেন্টেজ উঠে না কেন, ওকে 26,000। আচ্ছা যেহেতু হয় না, সো আমি একটু চাইলে ক্যালকুলেটরটা মোবাইল দিয়ে করে ফেলি। সো তোমরা একটু জানাইতে পারো আমাকে কত আসে, একটু জানাইতে পারো কত আসে, একটু জানাও। 26,500 তো, 26,500 ইন্টু 60%, 15,900 আসে, 15,900। আচ্ছা 15,900 হলো আমাদের 60%-এর টাকা। তাহলে বাকি যে এই টাকাটা কি করছে, ওনারা কি ভাগ করে নিয়েছে না, এই টাকাটা কি করে ফেলছে, বিনিয়োগ করে ফেলছে। তাহলে অবশিষ্ট লভ্যাংশ, এই অবশিষ্ট লভ্যাংশটা আমাদের বের করতে হবে, অবশিষ্ট লভ্যাংশ। তাহলে আমরা লিখি এবং অবশিষ্ট অবশিষ্ট লভ্যাংশ তাহলে কি,
খেয়াল করো, অবশিষ্ট লভ্যাংশ কিন্তু আমাদের টোটাল ছিল 26,500, টোটাল ছিল 26,500। এর মধ্যে আমাদের এই যে 15,900, এটা তো আমি কি করে ফেলছি, বিনিয়োগ করে ফেলছি আবার। তাহলে এই টাকাটা বাদ দিয়ে দাও, এই টাকাটা বাদ দিয়ে দাও, তাহলে কত আসে, বিয়োগ 15,900। তাহলে 15,900 বিয়োগ করে দাও, যে 26,500 বিয়োগ 15,900 করলে কত আসে, 10,600 টাকা, 10,600 টাকা। তাহলে তাদের খেয়াল করো, তাদের এখন আছে কত টাকা, 10,600 টাকা। এই 10,600 টাকা তারা কি করছে, 4 বন্ধু মিলে ভাগ করে নিছে, কিন্তু সমান ভাগে ভাগ করে নাই। যে যত টাকা বেশি দিছে তার ভাগটাও কি হয়েছে, ঠিক তত টাকাই বেশি হয়েছে। সো এবার খেয়াল করো, এই যে তাদের অনুপাত যে আমরা পাইছিলাম না, এই অনুপাত অনুসারে এই 10,600 টাকা ভাগ করে দিব। কিন্তু আমাকে সবারটা বের করতে বলে নেই, আমাকে 2জন ব্যক্তিরটা বের করতে বলছে, একটা অহনা একটা আশিক। সো এবার আমরা লিখি যে আশিক লাভ পাবে, আশিক লাভ পাবে, লাভ পাবে। সো আশিক লাভ পাবে কয় টাকা, দেখো আশিক লাভ পাবে হলো ওই যে 10,600 ছিল না, 10,600 এর কত, টোটাল ভাগ ছিল 53 ভাগ, মনে আছে তো? এই 53 ভাগের মধ্যে আশিকের অনুপাতটা কত ছিল, মনে আছে তোমাদের? আশিকের অনুপাত কত ছিল, 8। আশিকের অনুপাত কত ছিল, 8। তাহলে এই যে 8 ভাগ পাবে এত টাকা। তাহলে 10,600 কে, এই যে 10,600 ভাগ কত, 53, এই যে 53 দ্বারা ভাগ করো, ইন্টু কয় টাকা, 8। তাহলে 8 করলে কত আসে, 1,600 টাকা। তারা 1,600 টাকা পাইছে, আশিক লাভ পাইছে কয় টাকা, 1,600 টাকা। ঠিক একইভাবে আসো, অহনার কথা জিজ্ঞাসা করছে না, এই যে অহনা, তাহলে অহনা লাভ পাবে, অহনা লাভ পাবে, লাভ পাবে সমান সমান 10,600 এর 53 ভাগের কয় ভাগ, অহনার অনুপাতটা আমরা চেক করে দেখি তো, অহনা কত ছিল, এই অহনা ব্যক্তি কোথায়, একদম শেষেরটা, একদম শেষে অনুপাত কত, 18। তাহলে অহনা ছিল হলো 18 ভাগ 18। তাহলে এবার খেয়াল করো তো, এবার খেয়াল করো যে 10,600 ভাগ 53 ইন্টু 18, তাহলে কত, 3600 টাকা, 3600 টাকা। এটা আমরা বের করছি। এবার খেয়াল করো, আমাকে কিন্তু বের করতে বলেনি, আমাকে বের করতে বলে এটাও বের করতে বলছে যে কে কত টাকা বেশি লাভ পাবে, মানে কে কত টাকা বেশি লাভ পাবে। তাহলে বেশি লাভ কে পাবে, আমরা দেখতেই পারতেছি বেশি লাভ কে পাইতেছে, অহনা পাইতেছে। তাহলে লিখবো যে অতএব, অহনা বেশি লাভ পাবে, অহনা বেশি লাভ পাবে। কয় টাকা বেশি পাবে, ওই যে 3600 টাকা থেকে বিয়োগ করে দাও, 3600 টাকা থেকে 1,600 টাকা বিয়োগ, তাহলে কয় টাকা বেশি পাইতেছে, 2,000 টাকা বেশি পাইতেছে, 2,000 টাকা বেশি লাভ পাইতেছে। সো এই হলো মূলত আমাদের অঙ্কটা, যে কে কয় টাকা বেশি পাইতেছে, অহনা 2,000 টাকা বেশি লাভ পাইতেছে। অহনা কয় টাকা ছিল, 3600 টাকা, আশিক কয় টাকা পাইছে, 1,600 টাকা। এই হলো মূলত আমাদের অঙ্ক। সো বলো, কাদের কাদের বুঝতে সমস্যা হয়েছে, কারা কারা বুঝতে পারি নাই, একটু কষ্ট করে দ্রুত জানায় দাও যেন। হ্যাঁ, সো আজকের ক্লাসটা আমাদের একটু লং টাইম হয়েছে, আমরা চেষ্টা করেছি আজকের ক্লাসের মধ্যেই মূলত ওই যে 11.2 যেটা আমরা পূর্বে ক্লাসে বলেছিলাম তোমাকে, আমি আমার কথা রেখেছি, আমি চেষ্টা করছি পুরোটাই একদিনে শেষ করে দেওয়ার। ওকে, সো তোমরা একটু কি করবা, এই কোশ্চেনটা অবশ্যই শেষ করার চেষ্টা করবা। ওকে বাবাই, আচ্ছা। সো এই হলো মূলত আমাদের কথাবার্তা। সো আমরা নেক্সট ক্লাসে নতুন একটা চ্যাপ্টার, যেটা হলো তোমাদের সবার পরিচিত একটা চ্যাপ্টার, পরিসংখ্যান। আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করবো পরিসংখ্যানের উপর একটা সম্পূর্ণ ক্লাস দেওয়ার। সো নেক্সট ক্লাসের পূর্বে অবশ্যই এগুলো সম্পূর্ণ কমপ্লিট করবা। আমরা নেক্সট ক্লাসে অবশ্যই পরিসংখ্যান শুরু করবো এবং শেষ করার চেষ্টা করবো। সো আজকের ক্লাসটা এই বন্ধু থাকবে, অবশ্যই সবাই বাড়ির কাজগুলো জমা দিবা। ভাইয়া যেহেতু লং টাইম ক্লাস করাইছি, অনেকক্ষণ ধরে তোমাদের ক্লাস করাইছি, চেষ্টা করেছি আমি আমার কথা রাখার, তোমরাও তোমাদের কথা রাখবো, অবশ্যই বাড়ির কাজগুলো জমা দিয়ে দিবা। ওকে, সো নেক্সট ক্লাসের পূর্বে চেষ্টা করবা বাড়ির কাজগুলো জমা দিতে, আর আমরা নেক্সট ক্লাসে পরিসংখ্যান শুরু করবো ইনশাআল্লাহ। সো নেক্সট ক্লাসের পূর্বে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।